হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে সোলো লিভিং সিজন 4 এর পর্ব 1-এ। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সাংজিনু হোলি ওয়াটার অফ লাইফের বোতলটা খুলতে। আর এইদিকে আমরা হসপিটালের বাইরে দেখতে পাই জিনহুর অন্য একটা দিদিও সেইখানে আসে। আর যখন সে ভেতরে তার বাবার কাছে যায়, দেখতে পাই যে তার বাবা উঠে বসে রয়েছে। আর যাকে দেখে সেই মেয়ে, যার নাম জিনি, সে পুরোপুরি কাঁদতে শুরু করে। আর এখন মিস্টার মেয়ুঙ্গান জানতে পারে সে ইটারনাল স্লেম্বার থেকে জেগে উঠেছে। আর ডাক্তাররাও এখন এইটা শুনে খুব অবাক হয়ে যায়। আর তারা এখন ভাবতে থাকে, এখন যদি মিডিয়া ও রিপোর্টাররা এটা বুঝতে পেরে যায় তাহলে তো এইখানে সে ভিড় জমে থাকবে। আর অপরদিকে আমরা দেখতে পাই সাংজিনও রাস্তায় বের হয়ে এখন ভাবতে থাকে আর বলে, জিনহু, একটু আগে হয়তো বলছি হ্যাপি বার্থডে। আর এরপরে সাংজিনু ভাবতে থাকে তাহলে আমি জাপানে চলেই যাই, কিন্তু শ্যাডো স্কিলের দিকে তাকিয়ে দেখছে সে এখনো 2 ঘন্টা পরে গাতি সেই স্কিলটি ব্যবহার করতে পারবে, তার আগে নয়। আর এখন সে ভাবে সে এখানে 2 ঘন্টা কি বা করবে, সে তো কারোর সাথে দেখাও করতে পারবে না এবং কারোর সাথে কল করে দেখা করার মতোও কেউ নেই। আর এই সময় তার চাহিনের চাহিন। কথা মনে পড়ে, কিন্তু তারপরে সে আবার ভাবে না না, ওই সমস্ত করে লাভ নেই। আর তার থেকে ভালো আমি একটা ডানজন খুঁজি যেটার উপরে এখনো কেউ ক্লেম করেনি। আর অন্যদিকে আমরা ন্যাশনাল লেভেলের হান্টার ন্যাশনাল ক্রিসকে দেখতে লেভেলের পাই। হান্টার ঘুমানোর ক্রিস্টোফার। মাঝে মাঝরাতে সে অন্য কিছু একটা ফিল করতে পারে, তাই সে উঠে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। আর সে ভাবতে থাকে এই জায়গাটা এত শান্ত কেন। আর এরপরে সে একটা কাচের গ্লাস টেবিল থেকে নিচে ফেলে দেয়, কিন্তু সে কোনো রকমের আওয়াজ শুনতে পায় না। আর সে বুঝতে পারে এইখানে কিছু একটা অন্যরকম চলছে। ন্যাশনাল এখন লেভেলের নিচের হান্টার। দিকে তাকিয়ে কাউকে একটা দেখতে পায়, আর সে জিজ্ঞাসা করে কে তুমি। আর এখন তার মনে পড়ে বাড়িতে যে ডাইরেক্টর এসেছিল তার কথা। তিনি তাকে চেয়ারম্যান গোগুনের নাম্বার দিয়েছিল আর বলেছিল তোমার যদি দরকার পড়ে তুমি ইনাকে কল করতে পারো, সে তোমাকে সাংজেনুর সাথে কন্ট্যাক্ট করিয়ে দিবে। আর সে এখন ভাবতে থাকে তাহলে কি এই সমস্ত প্ল্যান করেই করছে ওরা। আর এরপরেই ক্রিস নিচের দিকে তাকিয়ে দেখতে পায় ওইখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। আসলে দাঁড়িয়ে থাকা সে ব্যক্তিটি হচ্ছে একটি মোনার্ক, যেটা হচ্ছে মোনার্ক অফ আয়রন বডি, তার নাম টার্নাক। এরপরে ক্রিস তাকে জিজ্ঞাসা করে তুমি কে। তখন টার্নার তাকে বলে তুমি তো ফ্লেগমেন্ট অফ বিলিয়ন লাইট, তুমি এইভাবে পৃথিবীর মানুষকে সাহায্য করে কিছুই পাবে না। এখানে তোমাদেরকে এখন বলে রাখি, ফ্লেগমেন্ট অফ বিলিয়ন লাইট বলতে রুলাররা যাদেরকে তার নিজের পাওয়ার দিয়েছে, আর তাদের মধ্যে একজন হলো এই ন্যাশনাল লেভেলের হান্টার ক্রিস। আর যাই হোক, কিন্তু এই সমস্ত কথার কোনো কিছুই ক্রিস বুঝতে পারে না। আর এরপরে সে মোনার্কটি বলে আমি তোমার সাথে কথা বলছি না, যে তোমাকে পাওয়ার দিয়েছে আমি তার সাথে কথা বলছি, আসলে তুমি তার সঙ্গে কানেক্টেড আছো। আর যার এই কথা শুনে ক্রিস তাকে বলে আমাকে দেখি কি তোমার জোকার মনে হচ্ছে, তুমি কি ইয়ারকি মারছো আমার সঙ্গে। আর এরপরে আমরা দেখতে পাই যে ক্রিসের বডি এখন বদলে যায় আর সে ট্রান্সফর্ম হয়ে যায় একটি রুলারের মতো। আর তারপরেই সে সামনের মোনার্কটাকে বলে আজকে তো তুমি আমার হাতে মরবেই। আর এখন আমরা দেখতে পাই যে রুলারটি ক্রিসকে পাওয়ার দিয়েছিল সেই রুলারটি এখন ক্রিসের বডিতে সম্পূর্ণভাবে চলে আসে এবং সে মোনার্ককে মারার সিদ্ধান্ত নেয়। আর এই সময় এই বাড়িতে একটা বিশাল আকারের লড়াই হয়। আর অন্যদিকে জাপানে আমরা সাংজিনুকে দেখতে পাই যেখানে তার কাজ শেষ হয়ে গেছিল এবং সে সেখান থেকে বাসায় আসার জন্য এখন গাড়িতে উঠে বসেছিল। আর এই সময় রাস্তার চারিপাশে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে সাংজিনুকে একবার দেখার জন্য। আর এই সময় বিরু তাকে বলে কিং, এইখানে তো সব লোকজন আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে আপনাকে সম্মান করবে বলে, আপনি তো আপনার হাতটা তুলে একবার সবাইকে দেখাতে পারেন। ভাই কিন্তু বিরুর সাংজিনু মজা এটা দেখো। করে না। আর এরপরে আমরা দেখতে পাই সাংজিনু প্লেনে চড়ে গেছে এবং সে তার পাশে একজন পরিচিত ব্যক্তিকে দেখতে পায়। আর এরপরে সাংজিনু বলে এমনটা কিন্তু কখনোই হয় না যে প্লেনে চড়ে একটা পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায়, তাহলে আপনি কি এখানে প্ল্যান করে আসছেন। আর যার পরে পাশের সেই লোকটি বলে আপনি এটা ভাবতেই পারেন। আর এরপরে সাংজিনু বলে যাই হোক, তাহলে আপনার সাথে আবার আমার দেখাই হয়ে গেল মিস্টার অ্যাডাম হোয়াইট। আর এই কথা শুনে তখন অ্যাডাম তাকে বলে তাহলে আমার নাম আপনার মনে আছে। আর এইদিকে সাংজিনু ভাবতে থাকে তার আদৌ মনে ছিল না, আর এই নামটা মনে ছিল বিরুর। আর বিরু তাকে এখন বলে দিল তার নামটা। আর এরপরে সাংজিনু তাকে বলে আমাদের তো কথাবার্তা আগে হয়ে গেল, এটা নিয়ে তো আর কোনো কথাবার্তা নেই। তখন মিস্টার অ্যাডাম বলে ওই নিয়ে আপনার সাথে আমার কোনো কথাবার্তা নেই, কিন্তু আমার একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনার করা আছে। তখন সাংজিনু তাকে বলে কি আমেরিকাতেও একটা এস র্যাঙ্কের গেট খুলেছে এই বিষয় নিয়ে। আর যেটা শুনে অ্যাডাম বলে না না, ওইটা কোনো ব্যাপার না, ওইগুলো আমাদের হান্টারই দেখে নিয়েছে। আর এরপরেই মিস্টার অ্যাডাম একটি ভিডিও চালু করে তার ল্যাপটপে সাংজিনুকে দেয়, আর যেখানে দেখা যাচ্ছে একটা বাড়ি পুরো আগুনে পুড়ছে আর অনেক ফায়ার ফাইটাররা সেটাকে নিভানোর চেষ্টা করছে। এখন অ্যাডাম হোয়াইট বলে এইখানে যে আগুনটা জ্বলছে এইটা একটা ন্যাশনাল লেভেলের হান্টার ক্রিস্টোফার রিড লাগিয়েছে। ওইখানে প্রায় 1800টি ফায়ার ফাইটার এবং 14টি মেজ হাইস্ট হান্টার রয়েছে যারা মিলে নাকি সেই আগুনটি নিভিয়েছে। আর এরপরে অ্যাডাম তাকে জানায় যখন তারা ভেতরে ঢুকতে পেরেছিল তখন সেই ক্রিস্টোফারকে পুরোপুরিভাবে মেরে ফেলেছিল। আর এরপরে অ্যাডাম সাংজিনুকে একটা ছবি দেখায় আর বলে ফেডারাল হান্টার বিরু মনে করে এই লোকটাই হয়তো
ক্রিস্টোফারকে মেরেছে। আর যেটা দেখে সাং জিনু খুবই রেগে যায় আর সে এখন অ্যাডামকে তার পাওয়ার দিয়ে আটকে রাখে আর তার ল্যাপটপটাও ভেঙে ফেলে। আর সে একই সঙ্গে তাকে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? তুমি কিন্তু এইখান থেকে বেঁচে ফিরতে পারবে না। অ্যাডামের এই অবস্থা দেখে অ্যাডামের সেই দুটো বডিগার্ড এইদিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু অ্যাডাম তাদেরকে আটকে ফেলে। আর সে তখন সাংজিনুকে বলে, এই লোকটা একটা এ র্যাঙ্কের গেট থেকে বের হয়েছে আর তুমি যে ভাবছো সেটা নাও হতে পারে। আর সে একই সাথে এটাও বলে তার ভেতর থেকে যে মানা পাওয়ারটা বের হয় সেটা একটা ম্যাজিক বিস্টের মতোই। সে নাকি আমেরিকার একটা এস র্যাঙ্কের হান্টারকেও মেরেছে। আর এরপরে সাংজিনু তাকে সোজা জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি বলতে যাচ্ছ আমার বাবা এগুলো করছে? আসলে অ্যাডাম যে ছবিটি সাংজিনুকে দেখিয়েছে সেটা সাংজিনুর বাবার। তো এইদিকে মিস্টার অ্যাডাম হোয়াইট এখন তাকে বলে, একটা এস র্যাঙ্কের হান্টারকে মারার পরে সে পুরো ভ্যানিশ হয়ে যায়, তাকে আর খুঁজেই পাওয়া যায় না। আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু তাকে কোথাও পাইনি। আমি বুঝতেই পারছি মিস্টার সাংজিনু আপনার কেমন লাগছে, কিন্তু ওনাকে সন্দেহ করারও আমাদের কাছে কারণ রয়েছে। আর যেটা শুনে এখন সাংজিনু তাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি এই ফটোটা আমাকে আসলে দেখাচ্ছেন কেন? যার উত্তরে অ্যাডাম হোয়াইট বলে, এরপরে যখন পৃথিবীর সকল মেজর হান্টারকে নিয়ে একটি মিটিং হবে তখন মিটিংয়ে ফেডারেল ব্যুরো অফ হান্টার এই লোকটির বিষয়ে একটি ডেড নোটিশ রাখবে। বা এই কথাটি আরেকটিভাবে বলতে গেলে পৃথিবীর সকল হান্টাররাই এই লোকটির বিষয়ে জানবে আর তাকে ধরার চেষ্টা করবে। আর আমরা লুকিয়ে লুকিয়ে ইনভেস্টিগেশন করব না। যেহেতু লাস্ট দুর্ঘটনার কারণে ইউএসকে একটি ন্যাশনাল লেভেলের হান্টারকে হারাতে হয়েছে, তাই সরকার এখনো কোনোভাবে পিছিয়ে থাকবে না। তারা যে করেই হোক এই লোকটাকে ধরবেই। কিন্তু আমরা আপনার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, তাই কোনো কিছু পাবলিক হওয়ার আগেই আমি এটা আপনাকে বলছি। আর এখন সাংজিনু এটা মনে মনে ভাবতে থাকে, তার বাবার 10 বছর আগে একটা ডানজনের মধ্যে হারিয়ে গিয়েছিল আর সে কিনা এখন একটা ম্যাজিক রূপে ডানজনের মধ্যে থেকে বাইরে বের হয়ে আসছে। আদিও কি এটা কোনোদিন সম্ভব? আর অন্যদিকে এখন মিস্টার অ্যাডাম হোয়াইটের বডিগার্ড তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ঠিক আছেন? আর যার উত্তরে অ্যাডাম হোয়াইট বলে, হ্যাঁ আমি ঠিকই আছি, শুধুমাত্র একটু দুর্বল লাগছে। সাংজিনু তাহলে আমার উপর এটা কি ব্যবহার করলো? এটা কি তাহলে কোনো রকমের ডেলিকাইনেসিস? আমি তো জানতাম মেস টাইপ হান্টাররা দূর থেকে কোনো অবজেক্টকে সরাতে পারে, কিন্তু আমি তো একটা ছোট অবজেক্ট, সে আমাকেও নড়াই ফেললো। তাহলে তার পাওয়ার কি একটা ন্যাশনাল লেভেলের হান্টারের সমানই? না, এই ছেলেটা আসলেই মনে হয় একটা ন্যাশনাল লেভেলের হান্টার। এটা আমাকে এক্ষুনি তাড়াতাড়ি ডেপুটি ডাইরেক্টরকে জানাতে হবে। এখন এই সমস্ত কিছু এখানে ঘটে যায়। আর এরপরে আমরা জানতে পারি ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্সের ব্যাপারে, যেখানে সমস্ত দেশের থেকে টপ গিল্ডের হান্টাররা এসে এক জায়গাতে মিটিং করে ভবিষ্যতে হান্টাররা কিভাবে কাজ করবে সেই সমস্ত বিষয় নিয়ে। আর এই সময় ফেডারেল ব্যুরো অফ হান্টারদের থেকে গিল্ডের লিস্ট পাবলিশ করে দেওয়া হয়। আর যেখানে সাউথ কোরিয়া থেকে থাকে আজিন গিল্ড। আর আমরা জানি যে আজিন গিল্ড থেকে একটাই টপ র্যাঙ্কিং হান্টার রয়েছে, আর যেটা কিনা সাংজিনহো। আর ফেডারেল ব্যুরো এটা জানা সত্ত্বেও আজিন গিল্ডকে ডাকছে, তার মানে তারা এটা বুঝতেই পারছে আজিন গিল্ড বাকি সমস্ত বড় বড় গিল্ডকে টক্কর দিতে পারে। আর এখন অন্যদিকে সাউথ কোরিয়াতে একটা ইন্টারভিউয়ে একটা রিপোর্টার চৈ জংইনকে জিজ্ঞাসা করে, আমরা সবাই জানি এইবার সাউথ কোরিয়া থেকে আজিন গিল্ড যাচ্ছে ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্সে, কিন্তু প্রত্যেকবারের মতোই হান্টার্স গিল্ড কেন নয়? আর যার উত্তরে জংইন এখন বলে, ফেডারেল ব্যুরো অফ হান্টার যা করছে ঠিকই করছে, কিন্তু রিপোর্টাররা এখন সবাই তাকে প্রশ্ন করে, আজিন গিল্ড তো শুধুমাত্র একজনের গিল্ড। কিন্তু জংইন এখন তাকে বলে, ওই একজনই তো সাংজিনহো, যে কিনা 100টা হান্টারের সমান, আর সে অনেক কাজে সে তার নিজেকে প্রমাণও করে দিয়েছে। তাই আমার মনে হয় আজিন গিল্ড একজনের গিল্ড হলেও সে পুরো পৃথিবীর যে কোনো গিল্ডকে একাই টক্কর দিতে পারে। কিন্তু এখন অন্য একটা রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, তবুও প্রত্যেক বছর তো আপনাকেই ডাকা হয়, তো এই বছর তো আপনি গেলেন না, আপনাকে খারাপ লাগছে না? আর যার উত্তরে জংইন বলে, হ্যাঁ অবশ্যই খারাপ লাগছে, কিন্তু আমার একটু এখন খারাপ লাগলেও আমার গর্ব হচ্ছে, কেননা আমরা যদি এখন কোনো একটা বড় বিপদের মুখে পড়ি আমাদেরকে তাহলে এখন অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না, আমরা নিজেরাই এখন সেই জিনিসটাকে হ্যান্ডেল করে নিতে পারবো। তাছাড়াও আমি এখন শুধুমাত্র বেঁচে আছি সাংজিনহোর জন্যই, আর না হলে এবারকার জেজু আইল্যান্ডের রেডেও আমি মরে যেতাম। তাই যে এখন সাংজিনহো সাউথ কোরিয়াকে রিপ্রেজেন্ট করছে, সত্যি কথা এটা নিয়ে আমি খুবই খুশি। আর এরপরেই যখন জংইন সেখান থেকে বাইরে বের হয়ে আসে, আর তখন সেখানে একটা সেক্রেটারি তাকে বলে, স্যার আমরা এখন একটা নতুন এ র্যাঙ্কের গেটকে রিজার্ভ করে নিয়েছি। আর এখন জংইন তাকে বলে, খুবই ভালো করেছো, কিন্তু সাংজিনু কি এই গেটের জন্য অ্যাপ্লাই করেনি? আর যার উত্তরে সেই সেক্রেটারি বলে যে, না সাংজিনু এখনো এই গেটের জন্য অ্যাপ্লাই করেনি, তারা আজকাল গেটের জন্য তেমন একটা অ্যাপ্লাই করছে না। আর এখন জংইন মনে মনে ভাবতে থাকে, সাংজিনু জাপান থেকে আসছে 4 দিন হয়ে গেছে, কিন্তু সে এখনো কোনো গেটের জন্য অ্যাপ্লাই করছে না, যেটা এখন বাকি গিল্ডের কাছে একটি খুব ভালো ব্যাপার। কিন্তু আমি বাইক ইয়োনো এবং লিম তিউগের মতো না, যে 2 দিন সাংজিনু কোনো গেট নিচ্ছে না বলে বাদুরের মতো লাফানো শুরু করে দিব। আর এরপরে তার
সেক্রেটারি তাকে বলে, স্যার এবার যেহেতু সাংজিনো আমাদের সাথে কম্পিটিশন করছে না, তাহলে এই গেটটা আমরা খুব কম টাকায় নিতে পারবো, আমাদের প্রায় 40% মতো লাভ হবে। আর এই কথা শুনে জংইন এখন তাকে বলে, এই যে পেয়ে গেলাম আর একটি হনুমান। আর সে এখন তাকে এটা জিজ্ঞাসা করে সাংজিনুর ব্যাপারে অ্যাসোসিয়েশন কি এখন কিছু জানে। আর সে মনে মনে এখন এটাও ভাবতে থাকে যে সাংজিনু এস র্যাঙ্ক হওয়ার আগে কয়েকটি লো লেভেলের গেটে হান্টিং করেছিল এবং সে এস র্যাঙ্ক হওয়ার পরে সে বড় বড় গেটে রেড করা শুরু করলো, এমনকি তার বাড়ি থেকে অনেক দূরের গেটেও। এবং এরপরে সে জাপানে গিয়ে একাই একটা এস র্যাঙ্কের গেটকে বন্ধ করে ফেললো। কিন্তু এখন আবার সে চুপ করে বসে আছে কেন? আর এখন আমরা অন্যদিকে হান্টার অ্যাসোসিয়েশনের বিল্ডিং এর মধ্যে দেখতে পাই মিস্টার ও জিনজুল মিস্টার গোকে বলছে চায়নার থেকে একজন সাংজিনুর ডিটেলস চাইছে। আর যেটা শুনে এখন মিস্টার গো তাকে বলে, কি রকমের ডিটেলস, মানে তার সম্পর্কে সব পার্সোনাল ডিটেলস? আর যার উত্তরে এখন ওজিনজুল বলে, না সেরকমের কিছুই না, আসলে পাবলিক ডিটেলস, যেমন সে কোন কোন রেড করেছে, কতবার খবরের কাগজে এসেছে, এরকমের। আর যেটা শুনে মিস্টার গো বলে, বুঝতেই পারছি, আমি এরকমের আশাও করিনি যে কেউ সাংজিনুর পার্সোনাল ইনফরমেশন চাইবে। তবে যাই হোক, কিন্তু হঠাৎ করে চাইনা এখন সাংজিনুর উপর ইন্টারেস্ট হয়ে গেল কেন? আমরা তো ক্লিয়ার ভাবে বলেছি সাংজিনু এখন অন্য কোনো দেশে যাবে না, সাউথ কোরিয়াতেই থাকবে। আর যেটা শুনে এখন মিস্টার ওজিনজুল তাকে বলে, আসলে চাইনার গভর্নমেন্ট কিন্তু এটা চাইছে না, একটা সিঙ্গেল হান্টার এটা চাইছে, চাইনার 7 স্টার হান্টার লিউ জিগ্যাং। আর এখন আমরা জানতে পারি যে চাইনা বাকি গিল্ডস এর মতো হান্টারদেরকে র্যাঙ্ক করে না, যেরকম বাকি সমস্ত দেশে এস র্যাঙ্কের হান্টার, সেরকম চাইনাতে 5 স্টার হান্টার। আর চাইনাতে শুধু একটা মাত্র হান্টার রয়েছে 7 স্টার, আর যে হলো লিউ জিগ্যাং। তাহলে বলা যায় লিউ জিগ্যাং হচ্ছে একটা ন্যাশনাল লেভেলের হান্টারের সমানই। এখন মিস্টার গো ও জিনজুলকে জিজ্ঞাসা করে, হঠাৎ করে লিউ জিগ্যাং এখন সাংজিনুর উপরে ইন্টারেস্ট হয়ে গেল কিভাবে? আর এখন ও জিনজুল তাকে বলে, সাংজিনু যে জাপানের একটা এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করলো, সেইখান থেকে একটা বিস্ট চাইনার দিকে চলে গেছিল, আর যেটাকে লিউ জিগ্যাং মেরেছে। আর তারপরে সে সাংজিনুর উপর ইন্টারেস্টেড হয়, কারণ সাংজিনু এরকম আরো অনেকগুলো বিস্টকে মেরেছে। আসলে সে বুঝতে পারে সাংজিনু আসলে কতটা পাওয়ারফুল। আর এখন তার সমস্ত কথা শুনে এখন মিস্টার গো তাকে বলে, ওকে তেমন কিছু বলার দরকার নেই, শুধুমাত্র ওপর থেকে কিছু নিউজ পাঠিয়ে দাও। আর এখন আমরা অন্যদিকে স্ক্যাভেঞ্জার গিল্ডের বিল্ডিং দেখতে পাই, যেখানে থমাসের সেক্রেটারি এখন থমাসকে বলে সাংজিনু কালকে আমেরিকাতে আসবে। আর এখন আমরা দেখতে পাই তার ঘরে একটি এস র্যাঙ্কের হান্টার সেখানে চলে আসে। আর থমাস হান্টার তখন তাকে বলে, তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে, আমি তোমাকে সোজাসুজি বলছি, সাংজিনু আমেরিকাতে আসবে, কিন্তু সাংজিনুর সাথে তুমি কোনো রকমের পাঙ্গা নিবে না। আমি জানি যে তোমার দাদার সঙ্গে কি হয়েছিল, আর আমি এটাও জানি তুমি এটার জন্য তার সঙ্গে বদলা নিতে চাও, কিন্তু এই সময় তুমি কোনো রকমের কোনো কিছু করবে না। কিন্তু হং ডং-সু এখন থমাসকে কিছু বলতে চাই, আর সেই সময় থমাস তার দিকে আঙ্গুল তুলে বলে, আমি তোমাকে কোনো কিছু বলার পারমিশন দিইনি, আমি শুধু তোমাকে শুনতে বলেছি। হং ডং-সুর মতো একটা এস র্যাঙ্কের হান্টারের সঙ্গেও এভাবে কেউ কথা বলতে পারে না। কিন্তু হং ডং-সু এখন থমাসের সঙ্গে একটু ভয় পেয়ে থাকে। আর এখন থমাস তাকে বলে, আমি তোমাকে আবারও বলছি, সাংজিনুর সঙ্গে তুমি কোনো রকমের পাঙ্গা নিবে না। তখন তাকে বলে, এই মিটিংটা হওয়াকালীন তুমি কোন একটা জায়গা থেকে ঘুরে আসো। আর এরপরে হোয়াং ডং-সু ঠিক আছে বলে সেই ঘর থেকে বেরিয়ে যায়। আর তার যাওয়ার পরে থমাসের সেক্রেটারি থমাসকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় সে আপনার কথা শুনবে? আর যার উত্তরে থমাস বলে, এত তাড়াতাড়ি তো নিশ্চয়ই না, তুমি একটা কাজ করবে, তুমি হোয়াং ডং-সুর উপর পুরো নজর রাখবে যতক্ষণ পর্যন্ত না সাংজিনু আমেরিকা থেকে চলে যাচ্ছে। কিন্তু লরা এখন তাকে বলে, সে কি আমার কথা শুনবে? আর যার উত্তরে থমাস হান্ড্রে বলে, সে একটু ফার্স্ট্রেটেড থাকবে, কিন্তু মরার থেকে ওইটা ভালো। আর এরপরে আমরা দেখতে পাই সেই দিনটি চলে আসে, যেই দিন সকল হান্টারদের মধ্যে মিটিং হওয়ার কথা। আর এখন সমস্ত দেশের সমস্ত বড় বড় হান্টাররা আমেরিকাতে এসে পৌঁছে যায়। আর এখন আমরা দেখতে পাই জার্মানের হান্টার লেনান্ট লাইনমার্কে দেখতে পাই। সে এখন দেখতে পাই এইবার এখানে প্রচুর পরিমাণে রিপোর্টার থাকে, তাই সে তার পাশের লোকটাকে জিজ্ঞাসা করে। সে বলে, এখানে একটা নতুন হান্টার আছে যে কিনা সাউথ কোরিয়া থেকে আসছে, তার জন্যই হয়তো এবার এত ভিড় হয়েছে। আর সাংজিনুর কথা তারা বলতে বলতেই তারা খেয়াল করে সামনেই সাংজিনু। আর সে হান্টারটা এখন ঠিক করে সে গিয়ে এখন সাংজিনুর সাথে কথা বলবে, কিন্তু এখন সে সাংজিনুর সামনে গিয়ে প্রচুর ভয় পেয়ে যায়। পেছন থেকে তার সেক্রেটারি তাকে বলে, কি হলো, আপনি এগিয়ে যাচ্ছেন না? তখন সে হান্টারটা তাকে বলে, সাংজিনুর যে শ্যাডো গুলো, ওইগুলো তো ওর শ্যাডোর মধ্যেই রয়েছে, সে তার বিস্ট গুলোকে অন্য কোনো ডাইমেনশন থেকে স্যামান করে না। আর আমি ওর শ্যাডো বিস্টের যে পাওয়ার গুলো বুঝতে পারছি, ও তো আমেরিকার পুরো আর্মির সঙ্গে ফাইট করতে পারবে। আর এরপরেই ওই হান্টারটা জিনহুর নজরে পড়ে। আর এরপরে জিনু সাংজিনুকে জিজ্ঞাসা করে, আপনি কি তাকে চিনেন? আর যার উত্তরে সাংজিনু বলে, না না, আমি এর আগে কোনোদিন একে দেখিনি। আর এরপরে জিনু বলে, হ্যাঁ, এটা কোনো চমকানোর বিষয়ও না, কেননা আপনার নিউজ তো এখন সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে, এখন আপনার অনেক ফ্যানও হয়ে গেছে, হয়তো এই হান্টারটা আপনার অটোগ্রাফ চাইছে। আর এরপরে তার পাশে দাঁড়িয়ে থাকা ও জিনজুলকে সে জিজ্ঞাসা করে, অবশ্য আপনি এখানে কি করতে এসেছেন মিস্টার ও? আর ও জিনজুল এখন আস্তে আস্তে বলে, আমি সাংজিনুর বডিগার্ড হিসেবে এসেছি এখানে। যেটা শুনে জিনু তো এখানে হাসতে শুরু করে। সে ও জিনজুলকে আবারও জিজ্ঞাসা করে, কি বললেন, বডিগার্ড? সাংজিনুর বডিগার্ড? ওয়েট 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 ওয়েট
তো তোমাদেরকে বলি, এই যে জিনহু, জিনহু এমন একটা ক্যারেক্টার সাং জিনুর কাছে, তোমরা যখন সামনে দেখবে থমাস হান্দ্রের মতো ন্যাশনাল লেভেলের হান্টারকেও শুধু জিনহুর জন্য সাং জিনু ফাইট করবে। তো এপিসোডগুলো বেশি দূরে নেই, তো চলো দেখতে থাকি। আর এরপরে আমরা দেখতে পাই একটা লোক সাংজিনুর কাছে আসে এবং তাকে ওয়েলকাম জানাই। আর তারপরে সাংজিনু তাকে বলে, মিস্টার হোয়াইট, আপনি কি ফেডারেল ব্যুরো অফ হান্টারের এশিয়া ব্রাঞ্চের হেড না? আর যার উত্তরে মিস্টার হোয়াইট বলে, হ্যাঁ আমি ছিলাম, কিন্তু এখন আমি আপনার সঙ্গে কথা বলার কাজেও আছি। আর আপনার সঙ্গে যারা যারা এসছে তাদেরকে আমার লোকজনেরা হোটেলে নিয়ে যাচ্ছে। আপনি কোনো চাপ নিবেন না, আপনি আমার সঙ্গে আসুন, আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। এখন সে সাংজিনুকে এক কোনায় নিয়ে এসে বলে, আমি তোমাকে যেগুলো বলবো সেগুলো আসলে টপ সিক্রেট। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।